সেকশন 11 অফ সিপিসের এক্সপ্লেনেশন 4 কি বলছে সেটা আগে দেখা যাক। বলছে এনি ম্যাটার which might and ought to have been made the ground of defense or attack in a former suit shall be deemed to have been a matter directly and substantially in issue in such suit। তো এর মানে হচ্ছে যে ইট মিনস when any point of issue that could have been mentioned as a ground of contention or defense in the former suit, and if the concerned parties fail to mention it in formal proceeding, then it must be labeled as heard and adjust। তো বেসিক্যালি যে কোনো পয়েন্ট অফ ইস্যু যেটা মেনশন করা যেত গ্রাউন্ড অফ ডিফেন্স হিসাবে ফর্মার শুটেই মেনশন করা যেত, কিন্তু কনসার্ন পার্টি যদি সেটা কোনো কারণে ফেল করে, সে মেনশন না করে ফর্মার প্রসিডিংয়ে, তাহলে ভাবা হবে যে সেটা অলরেডি জাজড এবং হার্ড এবং তার যে ডিসিশন দেওয়া হয়ে গেছে। Basically the rule of constructive res judicata engrafted in explanation 4 to section 11 of the code is an artificial form of res judicata, because it provides that if a plea could have been taken by a party in a proceeding between him and his opponent, he should not be permitted to take the plea against the same party in a subsequent proceeding with reference to the same subject matter। এই বিষয়টা আমি তোমাদেরকে এখন বোঝাবো। তো বেসিক্যালি এতক্ষণ ধরে তোমাদেরকে আমি যেটা বোঝালাম সেটা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার সম্পর্কে, কিন্তু আশা করি অনেকেই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারোনি। তো বেসিক্যালি এটাকে বোঝাতে গেলে আমাকে একটা কেস লর মাধ্যমে পুরো জিনিসটাকে ক্লিয়ার করতে হবে। তো এই জন্য আমরা একটা ল্যান্ডমার্ক জাজমেন্টের বিষয়ে আলোচনা করব। প্রত্যেকটা ল স্টুডেন্টের এই কেস লটা জানা দরকার, বিকজ কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার উৎপত্তি হয়েছিল এই কেসটির মাধ্যমে, স্টেট অফ ইউপি ভার্সেস নবাব হোসেন। চলো এই কেসের ফ্যাক্ট জাজমেন্ট পুরো বিষয়টা দেখে নেওয়া যাক। যে কেসটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা কী বলতে চেয়েছে সেটা হলো নবাব হোসেন ভার্সেস স্টেট অফ ইউপি। চলো দেখা যাক কেসটা কী রয়েছে। তো এই কেসে ডিসমিসড ফ্রম দ্য সার্ভিস অন দ্য গ্রাউন্ড অফ করাপশন চার্জেস। কাকে ডিসমিসড করা হয়েছিল একটু দেখা যাক। নবাব হোসেনকে। নবাব হোসেন একজন পুলিশের সাব ইন্সপেক্টর ছিলেন, যাকে ডিসমিসড করা হয়েছিল তার সার্ভিস থেকে অন দ্য গ্রাউন্ড অফ করাপশন চার্জেস। কিছু করাপশন চার্জেসের জন্য তাকে তার সার্ভিস থেকে ডিসমিসড করা হয়েছিল। এবার রেসপন্ডেন্ট ছিল নবাব হোসেন, ওয়াজ ডিসচার্জড বাই দ্য ডিআইজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এবার তাকে যে ডিসচার্জ করেছিল কি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। তো এবার নবাব হোসেন কী করেছে, ফাইল্ড এ রিট পিটিশন অন দ্য গ্রাউন্ড অফ ডিনাইল অফ অপরচুনিটি অফ বিং হেয়ার্ড অ্যান্ড অ্যাকশন টেকেন এগেনস্ট হিম ওয়াজ ম্যালাফাইড। তো নবাব হোসেন ফার্স্টে একটা রিট পিটিশন ফাইল করেছিল এই গ্রাউন্ডে যে তার কথা ঠিকভাবে শোনা হয়নি এবং তার এগেনস্টে যে অ্যাকশনটা নেওয়া হয়েছে সেটা ম্যালাফাইড। এবার কোর্ট কি করেছে, এলাহাবাদ হাইকোর্ট ডিসমিসড করে দিয়েছে ও যে রিট পিটিশনটা ফাইল করেছিল। তারপরে নবাব হোসেন আবারও একটা শুট ফাইল করেছে সিভিল কোর্টে। তো নবাব হোসেন ফাইলড আ সিভিল শুট ইন সিভিল কোর্ট অ্যান্ড রেস্ট অ্যান ইস্যু, একটা নতুন ইস্যু তুলে ধরেছে। সেটা হচ্ছে which contended that his appointment was done by IG, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। তার যে অ্যাপয়েন্টমেন্ট তো করেছিলেন আইজি মানে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, বাট ডিসমিসাল ওয়াজ ডান বাই ডিআইজি, কিন্তু ডিসমিসাল করেছে ডিআইজি। এবার তার আমরা এই জন্যই আগে প্রথমে আমি লিখে দিয়েছিলাম যে রেসপন্ডেন্ট নবাব হোসেন ওয়াজ ডিসচার্জড বাই দ্য ডিআইজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের দ্বারা সে ডিসচার্জ হয়েছিল। কিন্তু ও এখানে যেটা রেস্ট করেছে সেটা একদম ঠিক যে আমাকে যে অ্যাপয়েন্টমেন্ট করেছিল সে তো আইজি, তাহলে ডিসমিসাল কে করেছে, ডিআইজি করেছে। বাট ডিআইজি ডিড নট হ্যাভ দ্য অথরিটি টু ডিসচার্জ হিম ফ্রম দ্য সার্ভিস, ডিআইজির তো সেই অথরিটিটা নেই। তাহলে এবার আমরা কি কনক্লুশনে আসবো সেটা আমরা চলো দেখি। তো আমরা বেসিক্যালি দেখলাম যে নবাব হোসেন কী করছে, ক্লেম করছে যে ডিআইজির তো ডিড নট হ্যাভ দ্য অথরিটি টু ডিসচার্জ হিম ফ্রম দ্য সার্ভিস, তার তো কোনো অথরিটি নেই। কারণ কি, নবাব হোসেন রেসপন্ডেন্ট হি ওয়াজ অ্যাপয়েন্টেড বাই দ্য আইজি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। তাহলে ডিআইজি তাহলে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, তাহলে কেন তাকে হচ্ছে সেখান থেকে সরাবে, সার্ভিস থেকে কেন সরাবে? এখন তোমাদের হয়তো মনে হচ্ছে যে সত্যি তো তাকে অ্যাপয়েন্ট যে করেছে সেই তাকে সেখান থেকে সরাতে পারে, অন্যজন তাকে কেন হটাবে? এইবারে এর আনসারটা আমি তোমাদেরকে দেব।
এবার এটা বুঝতে গেলে আমাদেরকে সেকশন 11 অফ সিপিসির এক্সপ্লেনেশন 4টাকে আর একবার বুঝতে হবে। Any matter which might or ought to have been made a ground of defense in a former suit shall be deemed to have been a matter directly and substantially in issue in such suit. এর মানে হচ্ছে যে কোনো ম্যাটার যেটা হতে পারতো ডিফেন্স হিসাবে কাজ করতে পারতো সেটা তাকে ফর্মার শ্যুটেই মেনশন করতে হতো। তোমরা যদি ভালো করে দেখো, যখন ফার্স্ট শ্যুটটা ফাইল করা হয়েছিল তখন নবাব হোসেন কি বলেছিল, নবাব হোসেন একটা রিট পিটিশন ফাইল করেছিল অন দ্য গ্রাউন্ড অফ ডিনাইল অফ অপরচুনিটি অফ বিং হিয়ার অ্যান্ড দ্যাট দ্য অ্যাকশন টেকেন এগেনস্ট হিম ওয়াজ ম্যালাফাইড। তো সেক্ষেত্রে ওই সময় উনি কিন্তু এই বিষয়টা একবারও রেজ করেননি। উনি নেক্সট শ্যুটে ফাইল করে, মানে উনি সাবসিকুয়েন্ট শ্যুটে এই বিষয়টা এনেছেন, মানে নবাব হোসেন হ্যাজ ব্রট ইন দ্য সাবসিকুয়েন্ট শ্যুট ফাইলড ইন দ্য সিভিল কোর্ট, যেটা উনি সাবসিকুয়েন্ট শ্যুট যেটা উনি ফাইল করেছিলেন সেটাতে উনি এই বিষয়টা রেজ করেছেন যে ডিআইজি এটা কি করে, মানে ডিআইজি যদি ওনাকে নিয়োগ করে থাকেন তাহলে আইজি যদি ওনাকে নিয়োগ করে থাকেন তাহলে ডিআইজি ওনাকে কী করে পোস্ট থেকে সরিয়ে দেয়। I mean, this was the first case where the constructive res judicata was applied in India, where the issue which Nawab Hossain has brought in the subsequent suit, মানে উনি যেটা সিভিল কোর্টে যে মামলাটা করেছেন ওখানে যেটা উনি বলেছেন ইন দ্য সিভিল কোর্ট মেয়র অট টু হ্যাভ বিন মেনশনড ইন দ্য ফর্মার শ্যুট, উনি তো ফর্মার শ্যুট যেটা ফাইল করেছেন সেটাতে উনি তো এই বিষয়টা মেনশন করেননি, মানে উনি কিন্তু নেক্সট শ্যুটে গিয়ে এটা মেনশন করেছেন, উনি কিন্তু এটা আগের শ্যুটে মানে ফর্মার শ্যুট ওনার এটা মেনশন করা উচিত ছিল, সেটা উনি কিন্তু করেননি। এর মানে ধরে নেওয়া হবে যে এই বিষয়টা অলরেডি হার্ট অ্যান্ড ডিসাইডেড, এটা অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে, এটা তো পরে আর শোনা হবে না। এবার তোমাদের ওই জায়গাটা বুঝতে সুবিধা হবে যেখানে আমি বলেছিলাম যে explanation 4 to section 11 of the code is an artificial form of res judicata because it provides that if a plea could have been taken by a party in a proceeding between him and his opponent, he should not be permitted to take that plea against the same party in a subsequent proceeding with reference to the same subject matter. মানে ওনার যদি কিছু বলারই ছিল উনি তো আগেরটাতেই বলতে পারতো, উনি যখন বলেননি, উনি সাপোজ উনি ভুলেই গেছেন, আমি ধরে নিচ্ছি যে কনসার্ন পার্টি has failed to mention it, then it must be labeled as hurt and adjust. তুমি বলতে যেমন ভুলে গেছো, if the concerned party has failed to mention it in a formal proceeding এ যদি সে বলতে ভুলে যায়, then it must be labeled as hurt and adjust, then এটাকে ধরে নেওয়া হবে যেটা hurt and adjust, সেটা আবার শোনা হবে না। But if a plea could have been taken by party in a proceeding between him and his opponent এর মধ্যে যেটা হচ্ছিল ওই সময় যদি তুলতে পারতো, but he should not be permitted to take that plea against the same party in a subsequent proceeding next should file করে তুমি আবার সেই সেম সাবজেক্ট ম্যাটার তুলতে পারো না, তোমাকে যেটা বলতে হতো তুমি ফর্মাল প্রসিডিংই বলতে পারতে। সো এটা আমরা দেখতে পাচ্ছি যে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা সম্পর্কে আমাদের নলেজ হলো যে এনি ম্যাটার উইচ মাইট অর অট টু হ্যাভ বিন মেড এ গ্রাউন্ড অফ ডিফেন্স অর অ্যাটাক, যেটা কিনা ডিফেন্স হতে পারতো, ডিফেন্স এটা ফর্মার শ্যুটে ইন এ ফর্মার শ্যুট সেটা ভাবা হবে শ্যাল বি ডিম টু হ্যাভ বিন ডাইরেক্টলি অ্যান্ড সাবস্টেন্সিয়াল ইস্যু ইন সাচ শ্যুট, ধরে নেওয়া যে ওটা ইস্যুতে ছিল, ওর ডিসিশন অলরেডি দেওয়া হয়ে গেছে, ওটা সাবসিকুয়েন্ট শ্যুটে কিন্তু আবার শোনা হবে না, নেক্সট শ্যুটে আর শোনা হবে না। সো বেসিক্যালি আমরা দেখলাম যে নবাব হোসেনের যে কেসটা এটার মাধ্যমে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার উৎপত্তি হয়েছিল, এবং এইটাই বেসিক্যালি আমাদেরকে বুঝতে সাহায্য করবে যে হোল কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার কনসেপ্টটা কি। আই থিঙ্ক তোমরা এই ভিডিওটার মাধ্যমে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার সম্পর্কে বিষয়টা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সিপিসি সিআরপিসি কপিরাইট বা এরকম ল রিলেটেড যে কোনো সাবজেক্টে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।